নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই এই চ্যানেলকে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন প্রত্যেককে, এবং তার সঙ্গে আমি প্রত্যেককে অনুরোধ করব যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই আলোচনাটা শুনবেন। কারণ হচ্ছে কিছু কিছু বিষয় এই আলোচনার মধ্যে থাকবে যেগুলো হয়তো আমরা অনেকে পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে সেটা মেনে নিতে পারবো না, কিন্তু আমি বলবো একটু নিরপেক্ষভাবে শুনুন, তাহলে দেখবেন বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এখন এই 2024 সাল, ঠিক আছে, তো সবে 2023 সাল আমরা পার করলাম, 2024 সালে আমরা পড়লাম। তো এর 2-3 বছর আগে মোটামুটি 2020 সালের 21 সাল এবং 22 সাল করোনার ভয়াবহ প্রভাব আমাদের সারা পৃথিবীকে গ্রাস করেছিল এবং ভারতকেও করেছিল। আমরা সেটা এখন পেরিয়ে এসেছি অনেকটা, কিন্তু তার প্রভাব এখনো আছে। চাকরি বাকরি ক্ষেত্রে বলুন, বিভিন্ন শিল্প কারখানা বলুন, বিভিন্ন কিছু প্রোডাকশনের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা বলুন, শিশুদের মনের মধ্যে যে প্রভাব দীর্ঘদিন যাবৎ পড়েছিল, স্কুল পাঠশালা বন্ধ ছিল সেই সময়টা, তো সেই সমস্ত কিছু পেরিয়ে এসে আজকে 2024 সাল সবে পড়েছে। এখন কিন্তু ভারতবর্ষ একটু আস্তে 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 ধীরে 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 ভারতের মানুষ নিজের জায়গাটা আবার পুনর্গঠন করছে বলা যেতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিষয়গুলিতে খুবই জোর দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি, সেটা আশা করি আপনারাও সমর্থন করবেন। যেমন হচ্ছে জনগণের রুজি রোজগার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, স্বাস্থ্য বিষয়ে উন্নতি, পরিবহন ব্যবস্থায় উন্নতি, রেল দীর্ঘদিন বন্ধ ছিল সেই রেল ব্যবস্থার উন্নতি, এইগুলোর প্রতি জোর দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি, যে এগুলোর কোনো দিকে মানুষের সুন্দরভাবে বিকাশের যে সুযোগ সেইগুলো যেহেতু নেই, সেই জন্য নজর ঘোরাবার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সচেতনভাবে। ধর্মীয় উন্মাদনা আমাদের মধ্যে জাগিয়ে দিয়ে একটা সেপারেশন করার চেষ্টা হচ্ছে প্রতি মুহূর্তে। এটা খুবই চিন্তার বিষয়। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, এখন এই প্রশ্ন বারবার আসছে, বিভিন্ন মহলে আমরা শুনতে পাচ্ছি যে ভারতবর্ষের আদি বাসিন্দা কারা, ভারতের আদি ভূমিপুত্র কারা। যদিও এই সমস্ত আলোচনা আমি কোনোদিনই করতে চাইনি শান্তিবার্তা চ্যানেলে, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে বর্তমান প্রসঙ্গ, বর্তমান যে সমস্ত ঘটনাবলী বিভিন্ন রকমভাবে আমাদের সামনে আসছে, বিভিন্ন রকম প্রশ্ন আসছে, সেখানে এই বিষয়টা একটু মানুষের সামনে তুলে ধরা দরকার বলে আমার মনে হয়েছে।
ভূমিপুত্র, আদি বাসিন্দা, এইসব বিষয়গুলো এখন এই 2024 সালে এসে দাঁড়িয়ে যে আসছে আমাদের মনের মধ্যে, এটা কিন্তু খুব একটা ভালো দিক নয়। কিন্তু তবুও আলোচনা যেহেতু আসছে, সেই জন্য আলোচনা করাটা দরকার বলে আমি মনে করি। তার আগে একটা ছোট্ট করে আরেকটা ঘটনা বলে নিই। সেটা হচ্ছে গত 2-3 দিন আগে বিলকিস বানো, গুজরাটের একজন মুসলিম মহিলা, তার উপর যে গণধর্ষণ হয়েছিল, সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা 11 জন সাজা পেয়েছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা বেকসুরভাবে মুক্তি পেয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল গুজরাট সরকারের হস্তক্ষেপে। এর বিরুদ্ধে বিলকিস বানোর পরিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এবং সুপ্রিম কোর্টে সেই মামলায় কিন্তু জয় হয়ে গিয়েছিল। বিলকিস বানোর জয় হয় এবং সেই 11 জন অপরাধী যারা সাজা ভোগ করছিল, তাদেরকে মুক্তি দেওয়ার পরও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে না, তাদেরকে আবার জেলে ফিরে আসতে হবে। সেই 11 জন যাদেরকে ছাড়া হয়েছিল তাদেরকে আবার জেলে ফেরার জন্য আদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এই যে জয়টা, এটা আমি বলবো মানুষের জয়, সাধারণ মানুষের জয়, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের জয়। কারণ যেটা আইন আছে সেখানে কিন্তু পরিষ্কার একটা বিষয় ভালো করে বুঝে রাখুন, সেটা হচ্ছে গুজরাট সরকারের কিন্তু কোনো অধিকার ছিল না সেই 11 জন আসামিকে যারা সাজা ভোগ করছিল তাদেরকে মুক্তি দেওয়ার। তারা জোর করে তাদেরকে কিন্তু মুক্তি দিয়েছিল। তো এটা একটা মানুষের জয়। মানুষের নিরাপত্তার যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে একটা সংস্থা অন্ততপক্ষে এখনো পর্যন্ত মানুষের পাশে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন রাজ্যের হাইকোর্ট। এটা কিন্তু একটা বিষয়। এবার আসুন কতগুলো বিষয় একটু জানি যে এই ভারতবর্ষের আদি ভূমিপুত্র কারা। তাহলে ইতিহাস থেকে আমাদের পাঠগুলোকে একটুখানি জানতে হবে। ভারতের ইতিহাসে আমরা যেটা দেখতে পাই যে ভারতীয় সভ্যতার যে ইতিহাস, সেখানে প্রাচীন যুগে যে একটা যে লিখিত ইতিহাস পাওয়া যায় তারও আগে, মানে প্রাগৈতিহাসিক যুগে, বুঝতে পারছেন, মানে লিখিত ইতিহাস যবে থেকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তারও আগে থেকে আমরা যেটা, এখানে অনেক কিছু হয়তো সাল তারিখ ভেঙে বলা যেত, কিন্তু যেহেতু ইউটিউব ভিডিও সবারই জন্যে এখানে করা হচ্ছে, কাজেই অত জটিলতায় না গিয়ে একটা পরিষ্কার বিষয় জেনে রাখুন যে যখন থেকে লিখিত ইতিহাস পাওয়া যায় তারও আগে থেকে যে 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 আমরা বিভিন্ন খনন কার্য বা বিভিন্ন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে এই ভারতের যারা আদি বাসিন্দা ছিলেন সেই সভ্যতার যতটুকু আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতা, যেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেটা অনেক দিন ধরে কিন্তু বজায় ছিল আমাদের এই ভারতের উত্তর দিকে। মানে ভারতের মানচিত্রটা আমরা যদি দেখেন, একদম উত্তর দিকে এটা কিন্তু ছিল। তো এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতে আমরা যে সমস্ত দেব দেবীর পুজো অর্চনার দিকগুলি আমরা পাই, সেখানে দেখা যাচ্ছে নারী মূর্তি পাওয়া গেছে, একটা শিবের মূর্তি পাওয়া গেছে, আদি শিব, একটা পাথরের উপর একটা শিবের মূর্তি এবং তার চারিপাশে বিভিন্ন পশু সেখানে খোদাই করা আছে। তো
তো সেই শিবটাকে বলা হচ্ছে পশুপতি শিব। ভালো করে বুঝুন বিষয়টা, পশুপতি শিব। আর অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে এবং তার গায়ে, সেই নারী মূর্তির গায়ে কালির চিহ্ন পাওয়া গেছে। মানে এটা এটা থেকে মনে করা হয় যে সেখানে ধূপধুনো দেওয়ার প্রচলন ছিল নারী মূর্তি। তাহলে এই যে দেবদেবীর পুজো আর্চা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরপ্পা সভ্যতা, যেটা এখনো পর্যন্ত আবিষ্কৃত সব থেকে প্রাচীন সভ্যতা এই ভারতের, সেখানে পাওয়া গেছে তার নিদর্শন। এবার আসি তার পরবর্তীকালে, মানে হরপ্পা সভ্যতা যখন আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যখন ধ্বংস হচ্ছে, বিভিন্ন স্তরে ধ্বংস হয়েছিল, একদিনে ধ্বংস হয়নি। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি যে বৈদেশিক শত্রুদের আক্রমণে ধ্বংস হওয়ার চিহ্ন তাদের শরীরে পাওয়া গেছে, তাদের খুলিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেই সমস্ত যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সেই এলাকার যারা বাসিন্দা ছিলেন তাদের মাথায়, দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বৈদেশিক শত্রুর আক্রমণে। ঠিক সেই সময় ইতিহাসে জানতে পারা যাচ্ছে, ইতিহাস ঘাঁটলে, যে সেই সময় কিন্তু আসছে কারা? আর্যরা। এবং এই আর্যরা ভারতের বাইরে থেকে এসেছিল বলেই কিন্তু সর্বজন গ্রাহ্য এখনো পর্যন্ত মত, যেটুকু আমরা জানতে পারি সেটা সবাই মেনে নিয়েছেন, যে মধ্য এশিয়ার যাযাবর জাতি ছিল এই আর্য জাতিরা। তাহলে এই আর্য জাতি পরে এসছে, ভালো করে জেনে রাখুন। এই আর্য জাতিরা যখন এলো, তারা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করা শুরু করলো। এই হরপ্পাবাসীদেরকে হত্যা করে, তাদের সঙ্গে ক্রমাগত সংঘর্ষ করে, তাদেরকে হারিয়ে দিয়ে, বোঝা গেল? এই আর্যরা তাদের আস্তে 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 বিস্তার করে। এই হরপ্পা সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেখানে কিন্তু কৃষিকাজ হতো। হরপ্পাবাসীরা কৃষিকাজ করত, এটা তাদের প্রধান বৈশিষ্ট্য। তারা চাষবাস করত, বিভিন্ন শিল্প কাজও করত, বিভিন্ন রকম গহনাগাটি তারা পরত। এই সমস্তগুলো হরপ্পা সভ্যতা আমরা জানতে পারি। দেবদেবীর পুজোও তারা করত, বিশেষ করে পশুপতি শিব এবং বিভিন্ন নারী মূর্তি বা মাতৃমূর্তির পুজো তারা করত। কিন্তু পরবর্তীকালে যখন আর্যরা এলো, আর্যদের যেটা আমরা লিখিত ইতিহাস পাই সেটা হচ্ছে ঋগ্বেদ। আর্যদের প্রাচীন সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদের যে ঘটনা, সেখানে আমরা জানতে পারি আর্যদেরকে প্রত্যেককেই বলা হতো তারা ব্রাহ্মণ। আর্য মানে ব্রাহ্মণ বলা হতো, সেটা ঋগ্বেদের সময়। প্রাচীন যে বেদ সেটা হচ্ছে ঋগ্বেদ। আর এই ঋগ্বেদ শুনে শুনে মনে রাখতে হতো, সেই জন্যে এই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তো এই যে আর্য সাহিত্য, সেটা সুদীর্ঘ সাহিত্য। তো হরপ্পাদের লিপি কিন্তু আবিষ্কার হয়েছে, কিন্তু লিপিটা এখনো পর্যন্ত পড়া যায়নি। ভালো করে বুঝুন, সেই লিপি যদি কোনোদিন পড়া যায়, সেখানে হয়তো আরো অনেক কিছু আমরা জানতে পারবো। তো সুমের এবং মেসোপটেমিয়ার সঙ্গে তাদের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল হরপ্পাবাসীদের, এটা আমরা জানতে পারি। তো আর আর্যরা কিন্তু ছিল মূলত পশুপালক, যাযাবর শ্রেণী। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত পশুদের নিয়ে, তারা যাযাবর শ্রেণী। তারা মূলত গ্রাম্য সংস্কৃতি, তারা কিন্তু ছিল গ্রাম্য সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ যে সংস্কৃতি তাদের মধ্যে ছিল আর্যদের মধ্যে। কিন্তু হরপ্পাদের মধ্যে কিন্তু নগর সভ্যতা ছিল। এই ভারতের, প্রাচীন ভারতের ইতিহাসের কথা বলছি। হরপ্পা সভ্যতাই হচ্ছে প্রাচীন ভারতের এখনো পর্যন্ত আবিষ্কৃত প্রাচীন সভ্যতার নিদর্শন, এবং হরপ্পাবাসীরাই হচ্ছে
এই ভারতের আদি বাসিন্দা, ভালো করে বুঝুন। আর আর্যরা যারা বাইরে থেকে এলো, বলা হয়ে থাকে মধ্য এশিয়ার যাযাবর শ্রেণী এরা, এবং এরা এদিকে বলা হয় ব্রাহ্মণ। যাযাবর দিকে এই যে আর্য, এই আর্য দিকে বলা হতো ব্রাহ্মণ। পরবর্তীকালে যে পরবর্তী বৈদিক যুগ, সেখানে আবার এই ব্রাহ্মণদের এই আর্যদের মধ্যে আবার বর্ণভেদ চলে আসে। সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে। সেটা কি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। সেটা কিন্তু প্রাচীন ঋগ্বেদের সময় ছিল না। পরবর্তী বৈদিক যুগে আমরা জানতে পারি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে ব্যাপারগুলো পরবর্তীকালে আর্যদের লেখা থেকে আমরা পাই, মানে বেদ থেকে। যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদ, তাহলে ঋক, সাম, যজুর এবং অথর্ব বেদ, এই যে বাকি তিনটে বেদ কিন্তু পরবর্তী কালে কিন্তু লেখা হয়েছিল। তখন আমরা দেখতে পাচ্ছি আর্যদের সমাজে বর্ণভেদ দেখা দিচ্ছে, বর্ণ শ্রেণী বিভাগ, মানে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ভালো করে বুঝুন। ব্রাহ্মণ তখন দেখা যাচ্ছে কি যারা পুজো আর্চার সঙ্গে লিপ্ত থাকছে তাদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ। ক্ষত্রিয় হচ্ছে যারা শাসন কার্যের সঙ্গে যুক্ত থাকছে তারা হচ্ছে ক্ষত্রিয়, তারা যুদ্ধ করা, শাসন কার্য ইত্যাদি নিয়ে থাকছে। আর বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে বলা হচ্ছে বৈশ্য। আর শূদ্র হচ্ছে কারা, যারা এই তিন শ্রেণীর মানুষকে সেবা শুশ্রূষা করছে তাদেরকে বলা হচ্ছে শূদ্র। এবং শূদ্র দিকে খুবই ছোট করা হতো সমাজে। এটা বোঝার চেষ্টা করুন। আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হচ্ছে এই আর্যরা তাদের নিজেদের সমাজে, মানে পরবর্তী বৈদিক যুগে, মানে প্রথম দিকে আর্যরা তো সবাই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ বলতো নিজেদিকে। পরবর্তীকালে মানে পরবর্তী যে তিনটে বেদ আছে সেখান থেকে আমরা জানতে পারি যে এই পরবর্তীকালে আর্যরা নিজেদের শ্রেণীকে, নিজেদের সমাজে গঠনের যে শ্রেণী, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনটে ভাগে ভাগ করছে। আর শূদ্র এরা কাদেরকে বলছে, এদেশের যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে বলছে শূদ্র। এবং পরবর্তী বৈদিক যুগেও কিন্তু আমরা যখন দেখি যে রামায়ণ লেখা হচ্ছে, সেই রামায়ণে কিন্তু উল্লেখ হচ্ছে রাক্ষস, দস্যু, এই সমস্তগুলো উল্লেখ আছে। আসলে ব্যাপারটা কি, এই যে রাক্ষস, দস্যু, এরা আসলে আর কেউ নয়, এই ভারতেরই আদি বাসিন্দা। তাদেরকে আর্যরা ওই সমস্ত নাম দিত। ভালো করে বুঝুন, এই ভারতের যারা আদি বাসিন্দা তাদেরকে আর্যরা ওই সমস্ত ভাবে তাদেরকে ওদের যে সমস্ত সাহিত্য সেখানে লিপিবদ্ধ করে গেছে। ঘৃণার চোখে তারা এই সমস্ত বিষয়গুলো ওখানে দেখিয়েছে যে এই দেশের যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে রাক্ষস, খোক্ষস, দস্যু এই সমস্ত ভাবে সেখানে বর্ণনা করেছে। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে প্রাচীনকাল থেকে এদেশের মানুষরা, যারা স্থায়ী মানুষ, তারা কতটা ভাবে বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণ্য সংস্কৃতি তাদের উপর জোর করে চাপানো হয়েছে। এবং এদেশের যারা স্থানীয় মানুষ তাদেরকে বলা হয়েছে শূদ্র এবং রাক্ষস, খোক্ষস, দস্যু, দানব ইত্যাদি ইত্যাদি। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটা তো প্রাচীনকালের বিষয়। তাহলে আজকে বর্তমানে সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা যদি খুব বেশি তর্ক বিতর্ক করি তাহলে কি হবে, আমরা আর এগুতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাচীন যুগ চলে গেছে, আমরা মধ্যযুগ পেরিয়ে এসছি ইতিহাসের ভাষায়। এখন চলছে আধুনিক যুগেরও পরের যুগ,
মানে পোস্ট মডার্ন এজ। এখন বিজ্ঞানের সমৃদ্ধির যুগ, এখন বিজ্ঞানের মানসিকতার যে উন্নয়ন বা বিকাশের যুগ। তাহলে এখন দাঁড়িয়ে আমি যদি সেই আবার পুরনো দিনে ফিরে যাই, পুরনো দিনের বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে আমরা যদি ঝগড়া অশান্তি মারামারি করি, তাহলে আমাদের দেশ কি কোনোদিন এগিয়ে যেতে পারবে? ভালো করে ভেবে দেখুন তো। আমরা যদি সে আর্য অনার্যের যে সেপারেশন, আর্য অনার্যের যে দ্বন্দ্ব, যে ঝগড়া অশান্তি দিনের পর দিন প্রাচীন যুগ থেকে আমরা শুনে আসছি, জেনে আসছি, সেই নিয়ে যদি আজকেও আমরা মারামারি অশান্তি করি, তাহলে কি দেশ এগুতে পারবে? আমরা মধ্যযুগে দেখেছি, ধর্মান্ধ মধ্যযুগ বলা হতো। ধর্মান্ধ শাসকরা তারা নিজেদের ধর্মকে বিভিন্নভাবে মানুষের ওপর চাপানোর চেষ্টা করেছে। অসংখ্য নরনারীকে নিজেদের ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। অসংখ্য মানুষ বাঁচার তাগিদে সেই ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলা বাহুল্য সেটা মুসলিম ধর্ম। তাহলে সেই যে মানুষগুলো ধর্মান্তরিত হয়েছে, তাহলে আজকে তাদেরই যে বংশ পরম্পরা যে সমস্ত মানুষরা আছেন, তারাও কিন্তু এই দেশেরই বাসিন্দা, এই দেশেরই মানুষ। তারাও সেই একটা অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে গিয়েছেন। বিভিন্ন শাসকের অত্যাচারে, বিভিন্ন যে ধর্মান্ধ শাসক, মধ্যযুগের পুরো ইতিহাসটাই কিন্তু ধর্মান্ধ শাসকের অত্যাচারের বিভিন্ন কাহিনী আমরা সেখানে দেখতে পাই। এটা অস্বীকার করার জায়গা নেই। তো তাহলে তারাও তো এই দেশেরই বাসিন্দা। আর্যরাও দীর্ঘদিন থেকে এই দেশে আছে। সেই কোন কাল আগে থেকে তারা এসেছে আর্যরা। এখন তারা তো আর বিদেশি নেই, তারা বাইরে থেকে এদেশে এসে উত্তর ভারতে প্রথম তারা বিস্তার লাভ করে, তারপর ধীরে 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 অনেকটা তারা ভারতের ভেতরে চলে আসে। কিন্তু দক্ষিণ ভারত তারা জয় করতে পারেনি। দক্ষিণ ভারত নিজস্ব সংস্কৃতিতে আজও প্রবহমান। দক্ষিণ ভারতে আর্য সভ্যতা সেভাবে কিন্তু বিস্তার লাভ করতে পারেনি। সেই জন্য ইতিহাসে বলা হয়ে থাকে, উত্তর ভারতকে বলা হয় আর্যাবর্ত, আর দক্ষিণ ভারতকে বলা হয় দ্রাবিড় অঞ্চল, দ্রাবিড় সভ্যতা। তো এ তো ঐতিহাসিক সত্য। তাহলে এই নিয়ে যদি আজকে আমরা নতুন করে ঝগড়া শান্তি করি যে ও এদেশের নয়, ও এদেশের নয়, আমরা এদেশের লোক, তুমি কি এদেশের লোক, এরকম করে যদি তুমি আমি করি, ধর্মের ভিত্তিতে আমরা যদি অশান্তি করি, সেটা কি ফল ভালো হবে? আজকে ধর্মের কারণে যে সমস্ত দেশগুলি লড়ালড়ি করছে আমরা তো দেখতে পাচ্ছি। পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশ, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, তাদের মধ্যে যে দ্বন্দ্ব আজকে গাজাতে আমরা দেখতে পাচ্ছি। গাজা দীর্ঘদিন ধরে লড়াই চলছে। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ধর্ম নিয়ে তাদের মধ্যে বিভেদের রাজনীতি চলছে, মারামারি কাটাকাটি রক্ত হানাহানি চলছে। তাহলে আমরা ভারতবর্ষ কি সেই একই জিনিসের আমরা পুনরাবৃত্তি করব? আমরা কি শিক্ষা নেব না? এই সমস্ত ঘটনা দেখে আমরা কি শিক্ষা নেব না? আমরা কি কুপমণ্ডুক হয়ে থাকব? এক শ্রেণীর রাজনীতিবিদ আমাদেরকে যা বোঝাবে আমরা সেইটা বুঝবো? আমাদের কি বিবেক বুদ্ধি মানে জাগবে না? কেউ হয়তো মন্দিরে কিছু হয়তো মাংস ফেলে দিয়ে চলে গেল, আমরা সেটাকে তার পেছনে কি রহস্য সেটা না জেনে আমরা মানে মুসলিম ভাইদিকে মারতে চলে যাব। আবার কেউ হয়তো মসজিদে কিছু একটা ফেলে দিয়ে চলে গেল মাংস দিয়ে, মুসলিম ভাইরা আবার হিন্দু ভাইদের মারতে চলে আসবে। এটা ভুল চিন্তা ভাবনা। বোঝার চেষ্টা করুন, এই সমস্ত কাণ্ড কারখানা যারা করছে তারা আদপে কিন্তু কোনো ধর্মের তারা বিশ্বাসী নয়। তারা অ্যাকচুয়ালি
দেখতে মানুষ, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। এখন মানবতার যুগ, মানবতাকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সামনে দীর্ঘ দিন সামনে পড়ে আছে, উন্নয়ন আমাদের হাতিয়ার করতে হবে। আমাদেরকে ধর্ম নিরপেক্ষ এই দেশ, সেটাকে বজায় রাখতে। ভারতের সংবিধান হচ্ছে ধর্ম নিরপেক্ষ, এটা মাথায় রাখবেন। ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। এই যে ভীমরাও আম্বেদকর আমাদেরকে এই যে সংবিধান দিয়ে গেছেন, এই ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সাম্রাজ্য দেখেছে, ভারতবর্ষের মানুষ মধ্যযুগে ধর্মান্ধ অত্যাচার দেখেছে, ভারতবর্ষের মানুষ প্রাচীনকালের বিভিন্ন রাজাদের অত্যাচার সহ্য করেও আজকে এগিয়ে এসেছে এত দূর। কাজী ভারতবর্ষের মানুষকে কেউ যদি বোকা মনে করে, ভুল করবে। ভারতবর্ষ কোনোদিন ধর্মের ভিত্তিতে ভাগ মানুষ হতে দেবে না। আর ধর্ম হচ্ছে নিজের, এটা বোঝার চেষ্টা করুন, ব্যক্তিগত বিষয়। এইটা মাথায় রাখুন। আমরা সবাই পরস্পরের বন্ধু, পরস্পরের ভাই, পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে প্রাচীনকালে কি হয়েছে, মধ্যযুগে কি হয়েছে, এই সমস্ত দেখে অন্য দেশে কি হচ্ছে সেইটা দেখে আমার দেশে আমি মারামারি লাগিয়ে দিলাম, এটা করলে আমরা ভুল করব। এটা এক শ্রেণীর মানুষ করতে চাইছে তাদের রাজনৈতিক স্বার্থে, এটা বোঝার চেষ্টা করুন। আর আমি তো বললাম আদি দেবতা কারা, সেটা হচ্ছে পশুপতি শিব। এবং বিভিন্ন ওই যে নারী মূর্তির কথা বলা হচ্ছে, তাহলে মাতৃদেবী এবং পশুপতি শিব, এই হচ্ছে ভারতের আদি দেবতা। এবং সেটা বলাই বাহুল্য যে সেটা হিন্দু দেবতা। যদিও এই হিন্দু কিন্তু কোনো ধর্ম নয়, হিন্দু একটা সংস্কৃতি, একটা প্রবহমান সংস্কৃতি, প্রাচীনকাল থেকে চলে আসা আজও একটা সাংস্কৃতিক ধারা এই ভারতবর্ষে বইছে, সেটার নাম হচ্ছে হিন্দু। হিন্দু কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট ধর্ম আমরা করে ফেলেছি, কিন্তু ধর্ম নয়। হিন্দু কিন্তু একটা ধারাবাহিক, একটা প্রবহমান একটা সংস্কৃতির নাম হচ্ছে হিন্দু। এই দেশের কৃষ্টি সংস্কৃতি, সেটার নাম হচ্ছে হিন্দু। ভালো করে বোঝার চেষ্টা করুন। তো সেই ধর্মের মধ্যে বিভিন্ন ধারা সেখানে কিন্তু আস্তে আস্তে মিশেছে, প্রবহমান হয়েছে। যেমন সেখানে শিব ধর্ম আছে, শৈব ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সেখানে তেমনি মুসলিম ধর্মেও আছে। মুসলিম ধর্মের বিভিন্ন যে সুফি সাধকরা, তারাও সেখানে আছেন। আমরা যে সমস্ত ইতিহাস ঘাঁটলে পাই সুফি সাধক, সেখানে গুরু নানকরাও আছেন, শিখ ধর্মের মানুষরাও সেখানে আছেন। তাহলে সর্বধর্মের সমন্বয় এই ভারতবর্ষ, এই মহামানবের সাগর তীর, এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করে গেছেন। অত বড় একটা মহান ব্যক্তিত্ব, সেই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবেই তো তার কবিতায় বলে গেছেন। তাহলে আমরা কেন বিভ্রান্ত হব? এই যে মহামানবের সাগর তীর, এটাই হচ্ছে ভারতবর্ষের একটা রক্তে মজ্জায় মিশে আছে, একটা একতার ভাব। সব স্রোত এক জায়গায় এসে মিশেছে এই ভারতবর্ষের সাগর তীরে। তো সেইটা ভালো করে বোঝার চেষ্টা করুন। সেই কৃষ্টি, সেই সংস্কৃতি, সেই যে মানবিকতা, সেই যে মহামানবের যে একটা
ভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ, একটা একটা কি বলবো একাত্মতা, সেইটার নাম হচ্ছে হিন্দুত্ব, হিন্দুস্থান। এটা কোনো সংকীর্ণ অর্থ করবেন না, এটা ভুল হবে। এটা যারা করছে সংকীর্ণ অর্থ, তারা কিন্তু এটাকে মানুষকে ভুল বোঝাচ্ছেন। এটা এক শ্রেণীর যারা একসময় গুরুপ্রথা ছিল, এখনো আছে, সেই গুরুপ্রথার এই ফসল হচ্ছে এইটা, যে একটা সংকীর্ণ অর্থ করে দেওয়া, এই হিন্দু ধর্মের একটা সংকীর্ণ অর্থ করে দেওয়া, হিন্দু ধর্ম এইটা একটা বিষয়, এই যে অপব্যাখ্যা, এটা কিন্তু করা হয়েছে, সেটা কিন্তু গুরুদেবরা করেছে। বিভিন্ন গুরুদেবরা, ধর্মের যারা বলা হয়ে যাবে প্রচারক, তারা নিজেরা সেই ধর্মটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে প্রচার করেছে, সেটা বিভিন্ন ধর্মে আছে। তো তারা কিন্তু মানুষকে ভুল বুঝিয়েছে যুগ যুগ ধরে। তো এখনো বর্তমানে এই কি বলবো, মানে পোস্ট মডার্ন এজ, মানে অতি আধুনিক যুগে এসে আমরাও যদি এইভাবে নিজেদেরকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমাদের চিন্তাভাবনাকে আবদ্ধ করে রাখি, আমরা তাহলে তো এগুতে পারবো না। আর আমরা পারবো কি? আমরা আর এগুতে পারবো না। আমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, লড়ালড়ি এইসবই করতে থাকবো। আর কি হবে? এক শ্রেণীর রাজনীতিবিদ ক্রমাগত আমাদিকে গ্রাস করে আমাদিকে বন্দি করবে। ভালো করে বুঝুন, বন্দি করবে মানে আমাদের শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেদের মতামতকে ঢুকিয়ে দিয়ে সেখানে একটা ব্যারিকেড টানবে, একটা সীমাবদ্ধতা টানবে, আমাদের চলাফেরার গতিকে একটা সীমাবদ্ধতার মধ্যে আনবে, আমাদের কথা বলার মধ্যেও একটা রাশ টানবে, কথা বলতে পারবেন না আপনি স্বাধীনভাবে। তো আমি বলবো, প্রত্যেককে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, যে রাজনীতির শিকার হবেন না। নিজেকে মুক্ত করুন, স্বাধীন চিন্তায় চিন্তিত হন, স্বাধীন ভাবনা চিন্তা করুন, ইতিহাসটাকে জানুন, কিন্তু নিজের যে চিন্তা ভাবনা সেটাকে ভালো করে বুঝুন, সেই ইতিহাসের ধারাকে। এই হলো ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, বিভিন্ন পোশাক আশাক, বিভিন্ন খাদ্যের অভ্যাস, সব কিছু নিয়েই আমরা চলি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটা বোঝার চেষ্টা করুন। ভেদাভেদ আছে বাইরে, পোশাক আশাকে, হয়তো ভাষাতে আছে, পোশাক আশাকে আছে, কিন্তু আমাদের মন, আমাদের যে প্রাচীন ধারাবাহিক যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। বুঝতে পারলেন? আমরা বিভিন্ন যে ধর্ম আমাদের ভারতবর্ষে আছে, সব ধর্মের উৎসবেই তো আমরা যোগ দিই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কিছু মানুষ আমাদেরকে ভুল বোঝাচ্ছে ক্রমাগত, এটা বোঝার চেষ্টা করুন। যাই হোক, আজকে আর এই বিষয়ে দীর্ঘায়িত করব না। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, সুন্দর থাকবেন, নিজেকে স্বাধীন করুন, স্বাধীন চিন্তায় নিজেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভাবুন, নিজের চিন্তাকে মুক্ত করুন, একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজের চিন্তাকে রাখবেন না। এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন।